কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দৈতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। নমস্কার, আপনারা দেখছেন শুধু আপনার জন্য অনুষ্ঠান। আমি বিপাশা নিয়ে চলে এসেছি একেবারে হিন্দিভাষী কবি লেখক, যিনি কবিতাকে নিয়ে যাপন করেন, কবিতাকে নিয়ে সংসার করেন, একেবারে কবিতাকে হাতিয়ার করে নিয়েছেন ভালো সময় খারাপ সময়। তাই আজকে তার সাথেই আমরা আড্ডা দেব, শুনবো কিছু কবিতা এবং বাংলা হিন্দি কবিতা পোয়েট্রি সব মিলেমিশে একেবারে জমজমাট আড্ডাতে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে আজ কবি থাকবেন আশিস টিকরেওয়াল। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, কারণ কবিতার সাথে আমরা এই জার্নিটা সম্পূর্ণ করব। তাই আমি খুব বেশি কথা না বাড়িয়ে প্রথমে কবিতা দিয়েই চলে যাব। আমারও মানে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে এবং মানে কোনোদিন আশা করিনি যে এরকম আমি এতটা এগোবো বা কবিতাকে এরমভাবে আমি লিখতে আরম্ভ করবো যে একদিন এরকম জায়গায় চলে যাই। যাই হোক, মানে খুব ভালো লাগছে, খুব ভালো ফিল করছি। তো সবার আগে তাহলে মানে আপনি যে কবিতাটা বললেন এইমাত্র, ওটা আমার শুনে এতটাই ভালো লেগেছে। মানে যেহেতু আমি বাংলা রিলেট করতে পারি, আমি খুব ভালো বাংলা বুঝতে পারি, ভালো বাংলা বলতে পারি, তো সেই জন্য মানে আমি চাইবো যে আপনি ওটা দিয়েই আরম্ভ করলে ওটা খুব ভালো লাগবে, আমার শুনতেও খুব ভালো লাগলো। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দৈতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। দারুণ দারুণ। আমি হয়তো অতটা ভালো বাংলা লিখতে পারি না হয়তো, বাট বোঝার ক্ষমতাটা আছে। আমি বাংলা পড়তে পারি, হ্যাঁ আমি বাংলা বলতে পারি, আমি বাংলা পড়তে পারি, আমি লিখতে পারি, বাট আই ল্যাক দ্য ভোকাবুলারি। মানে চলতি ভাষা বাংলা আমি সব কিছুই পারি, বাট ওটা লেখার মতন আর কি এখন পর্যন্ত হয়নি। আমি যেরকম সবার আগে মানে আজকে প্রিভেলিং 2 বছর ধরে আমরা এই কোভিড নিয়ে এতটাই মানে ফাইট করছি, এতটা কষ্টের মধ্যে, একটা পুরো গোটা বিশ্ব এত কষ্টের মধ্যে রয়েছে। তো হঠাৎ এই প্যান্ডেমিকের সময়ই মানে করতে করতে একটা মনের খেয়ালে একটা কবিতা লিখেছিলাম কোভিড ওয়ারিয়ার্সদের জন্য। কিছু লোক আছে মানে যারা ক্রমশ কিন্তু দিন রাত্রির একদম সেই লড়াই করে চলেছে, এখনো সেটা কিন্তু থামেনি, এখনো কিন্তু চলছে এবং গোটা বিশ্বে চলছে। এই নয় যে আজকে এখানে শেষ হয়ে গেল, তা নয়। তো প্রথম আমি আপনাকে 4-5টা লাইন আমার ওই একটা কোভিড রিলেটেড, কোভিড ওয়ারিয়ার্সদের একটা মানে উৎসর্গ করে একটা কবিতা লিখেছিলাম, সেটাই শোনাচ্ছি। আমার সবকটা লেখাটা পুরোপুরি হিন্দি, আশা করি আপনি বুঝতে পারবেন। একদম। उस माँ को नमन हम करते हैं जिसने है तुमको जन्म दिया, उस माँ को नमन हम करते हैं जिसने है तुमको जन्म दिया, उस पिता गुरु को भी नमन जिसने रण कौशल सिखलाया। जब हम घर बंद करे बैठे तुम सीना तान खड़े रण में, सत सत बार गिरे फिर संभले नया जोश भर कण कण में। तुम्हें दूत बनाकर ईश्वर ने इसीलिए शायद भेजा, बिन हथियार तुम करो रक्षा और अजर रहे ये मानवता। डॉक्टर, पुलिस, ব্যাংক অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়ালস, কোনো ডিপার্টমেন্ট বন্ধ নেই কিন্তু, এবং একদিন যদি ওরা বন্ধ করে দেয় হাহাকার হয়ে যাবে কিন্তু। অথচ আমরা কিন্তু বাড়িতে বসে আমরা ওদের উপরে বিভিন্ন রকমের কথা উল্টোপাল্টা বলবো যে কেউ নেই হো সকতা হ্যায়, ইউ আর সাপোজ টু ডু ইট। তো ওদের কত বড় কলেজা যে ওরা
এই বিপদের সময়তেও আমাদের আগলে রেখেছে একদম। আমাদের অনুষ্ঠানের সুর যেভাবে বেঁধে দিলেন আমাদের কবি লেখক, যে ফ্রন্ট লাইনার যারা কোভিডের সময় যারা প্রতিনিয়ত যুদ্ধ করছেন এবং এখনো পর্যন্ত আমাদের বিশ্ব কিন্তু এই কোভিড অতিমারি থেকে কাটিয়ে উঠতে পারেনি, তো তাদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে কুর্নিশ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়ে গেল। এবং আপনার কবিতা শুনতে শুনতেই আমার মনে পড়ে গেল যে কবি শ্রীজাত এই সময়তেই লিখেছিলেন যে এই অন্ধকারের দিনগুলো পেরিয়ে যেতে তুমি বন্ধুর মতো কিছু সাহস দিও। মানে এই যে কথাগুলো একদম হিন্দি থেকে বাংলা, মানে সেখানে একটাই বার্তা দিচ্ছে যে প্রত্যেকটা মানুষ লড়াই করছে, আমরা যদি নিয়মাবলী মেনে একেবারে সকলের পাশে থাকতে পারি তাহলে এই লড়াইটা বোধহয় আমরা জিতে যেতে পারবো। একদম জিতবো, একদম জিতবো। আচ্ছা আশিস বাবু, আমি প্রথমেই জানতে চাই যে এই লেখার ভাবনাটা হঠাৎ করে কেন এলো? সত্যি বলতে মানে খুব ছোটবেলা থেকেই কবিতা জিনিসটা খুব ফ্যাসিনেটিং মনে হতো। মানে এটা একটা এমন একটা মাধ্যম যেটাতে মানে অনেক বড় বড় কথা খুব অল্প কথায় লিখে দেওয়া, মানে বলে দেওয়া যায়, রিলেট করতে পারে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, ছেলে মেয়ে, নাথিং ম্যাটার্স, মানে সবার জন্য, এবং সবাই রিলেট করতে পারে এমন একটা মাধ্যম। এই জিনিসটা আমাকে প্রচণ্ড ফ্যাসিনেট করতো। তো আমি গান শুনতাম, মানে কবিতা শুনতাম, আমাদের একাডেমিক্সে কবিতা আছেই, যেরকম ওই ফুল কি অভিলাষা, এত সুন্দর লেখা। চাহ नहीं मैं सुरबाला के गहनों में गुथा जाऊं, चाह नहीं प्रेमी माला में बंद प्यारी को ललचाऊं, मुझे तोड़ लेना बनवाली उस पथ पर तुम देना फेंक, মাতৃভূমি पर शीश चढ़ा है ने जिस पथ जाए वीर अनेक। মানে একটা ফুলের অভিলাষা হচ্ছে যে আমার ওই ঠাকুরের মাথার উপরে বসবো সেরকম কোনো ইচ্ছা নেই, কারুর গয়নায় আমি মানে ইয়ে করে থাকবো সেটা আমার ইচ্ছা নেই। আমার ইচ্ছাটা হচ্ছে যে আমাকে ওই যে রাস্তা দিয়ে আমার সৈনিকরা লড়াই করতে যাচ্ছে সেই রাস্তায় আমায় ফেলে দিও, তাদের পদপিষ্ট হয়ে যদি আমি মানে পদপিষ্ট হতে পারি সেটাই আমার জন্য বিরাট বড় একটা ব্যাপার। তো ওই লেখাটা এমনভাবে ইম্প্যাক্ট, এই লেখাগুলো আর কি এমনভাবে ইম্প্যাক্ট করেছে, মানে প্রত্যেকটা ব্যাপারে। গান শুনছি, লোকে হয়তো মিউজিক দেখে, পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোর দেখে, মানে পিকচারাইজেশন দেখে, এই সব সমস্ত কিছু দেখে। আমার কনসেপ্টটা ছিল যে লিরিক্সটা কি, আমি সবসময় লিরিক্সের দিকে গেছিলাম। তো ওই শুনতে 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 এটা মানে ওটাই আমার প্রেরণা অ্যাকচুয়ালি, যে ওরমভাবেই চালু হলো। বাংলা গান, প্রচুর বাংলা গান শুনেছি, প্রচুর বাংলা সিনেমা দেখেছি, হিন্দি বাংলা সব মিক্স করে আর কি এই এরমভাবেই চলেছে। আর পরবর্তীকালে আস্তে আস্তে চেষ্টা করলাম যে লিখতে পারি কি না, লেখা আরম্ভ হয়ে গেল। এবং সেটা যে দর্শকদের ভালো লাগছে সেটাও আমরা বুঝতে পারছি, কারণ আপনি সামাজিক যে বিষয়গুলো রয়েছে আমাদের চারপাশে ঘটছে সেগুলোকে নিয়েও লিখছেন। হ্যাঁ, মানে এটা একটা বলতে পারেন যে ইট কামস ফ্রম উইদিন, মানে ইচ্ছা হলো তো ওইটা নিয়ে চিন্তা ভাবনা চালু হলো, চিন্তা ভাবনা করতে 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 হয়তো ভালো একটা লেখা হয়ে গেল। এই চিন্তা ভাবনার মধ্যে কি আরো নতুন কোনো বিষয় আছে যে বিষয়টা আপনি এখনো ছুঁতে পারেননি কিন্তু ছোবেন করছেন? না, আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলছি, আমার কোনো দিনই মানে আমি এইটা মানে ভেবে চিন্তে করতে পারিনি যে এইবার আমি এইটার বিষয় লিখব না। হঠাৎ একদিন বাড়িতে চিঠি পেলাম, মানে যেমনি ওই ব্যাংকের যে চিঠিগুলো আসে, চিঠিগুলো পেলাম, তৎক্ষণাৎ একটা খেয়াল এলো যে চিঠি কিন্তু এখন লুপ্ত হয়ে গেছে, চিঠির কোনো অস্তিত্ব নেই। চিঠি একমাত্র এখন কিন্তু এই কর্পোরেট সেক্টরেই রয়েছে, জাস্ট বিকজ দে ওয়ান্ট টু ক্রিয়েট আ ডকুমেন্টারি এভিডেন্স। ওটার জন্য যদি ওইটা না থাকে ওটাও কিন্তু লুপ্ত হয়ে যাবে, একেবারেই থাকবে না। অথচ একটা সময় ছিল যখন চিঠি এতটাই ইম্পর্টেন্ট ছিল, যখন এই ফোন ছিল না, মোবাইল ফোন, ইমেল ছিল না, তখন চিঠির মতন ইম্পর্টেন্ট জিনিস আর কিচ্ছু ছিল না কিন্তু। আর আমি আজ পর্যন্ত মানে এত তো কবিতা শুনেছি, আজ পর্যন্ত কাউকে শুনিনি যে কেউ চিঠির বিষয় লিখেছে।
তো তখনই ইচ্ছা হলো যে যদি এই ব্যাপারটা একটু এক্সপ্লোর করা যায়, যদি একটু চিন্তাভাবনা করা যায়। তো এমনি বসে বসে একটা লিখলাম, মানে এটা এখনো আমি কোথাও দিইনি প্রকাশ, মানে আমার চ্যানেলেও দিইনি। তাহলে এক্সক্লুসিভ কবিতা আমাদের দর্শকদের জন্য। এটা শুরু হচ্ছে চিঠি, নিজের কথাবার্তা, মানে নিজের কথাটা এখন আজকের দিনে দাঁড়িয়ে চিঠি কি ফিল করে সেটা বলছে। व्यथा बड़ी है सीने में, छुप छुप के रोया करती हूँ। व्यथा बड़ी है सीने में, छुप छुप के रोया करती हूँ। कभी बड़ी अहम हुआ करती थी, आज चुपचाप में सोया करती हूँ। डाकिए के थैले मुझसे यूं लबालब भरे रहते थे। लबालब माने হচ্ছে একদম ভরে থাকে, হ্যাঁ মানে উপচে থাকে, হ্যাঁ উপচে পড়া। डाकिए के थैले मुझसे यूं लबालब भरे रहते थे, पैगाम दिलों से दिलों तक मुझसे ही जाया करते थे। भरकर प्रेम अपने अंदर, कभी पोस्ट कार्ड, कभी अंतरदेशी, कभी लिफाफों में बंद हो चलती थी। भरकर प्रेम अपने अंदर, दिलों पे राज में करती थी। নাটা তখন ওই চিঠির ইম্প্যাক্ট এমন ছিল, প্রেমপত্র কিন্তু প্রেমপত্রটাই ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট একদমই। তো ওই একটা প্রেমী একটা চিঠি পাচ্ছে, ওটা হচ্ছে তখনকার সময় মানে বিরাট কিছু পাওয়া। তো আর একটা অ্যাসপেক্ট হচ্ছে খুশিयां बांटी जब मेरे द्वारा, खुशी मुझे भी होती थी। गम बांटते थे कभी तुम, आंखें मेरी भी रोती थी। रंग बिरंगे डाक टिकट से लिफाफों को सजाया जाता था, और प्रतिष्ठित व्यक्तियों की छवि देख मेरा मन भी इतराता था। ওই যে স্ট্যাম্পগুলো লাগানো থাকতো বিভিন্ন সব সেলিব্রিটিদের, उन कागज़ों की कीमत मुझसे थी, उन कागज़ों की कीमत मुझसे थी, जिन्हें सालों साल संजोया जाता था। उन कागज़ों की कीमत मुझसे थी, जिन्हें सालों साल संजोया जाता था। जिन पर दिल निकाल कर रखते थे, जिन पर दिल निकाल कर रखते थे, उन प्रेमियों से मेरा दिल का नाता था। विज्ञान ने तरक्की क्या की, विज्ञान ने तरक्की क्या की, मेरा दामन सबसे छूट गया। दामन माने হচ্ছে আঁচল, दामन মানে হচ্ছে আঁচল। विज्ञान ने तरक्की क्या की, मेरा दामन सबसे छूट गया। ईमेल और मोबाइल ने ऐसा फंसा, ईमेल और मोबाइल में ऐसा फंसा, प्यार करना इंसान भूल गया। लुप्त हो गई हूँ आज मैं, लुप्त हो गई हूँ आज मैं, किस्सों में मिला करती हूँ, माने स्टोरीज। लुप्त हो गई हूँ आज मैं, किस्सों में मिला करती हूँ, चिट्ठी से लेटर बन गई हूँ, सिर्फ संस्थानों में मिला करती हूँ। চিঠির কথা শুনে নিশ্চয়ই দর্শকদের মনে একেবারে প্রথম জীবনে প্রেমের কথা মনে পড়ে গেছে। আর চিঠি কবিতাটার সাথে এই যে আমাদের বর্তমান যুগে যেভাবে আমরা পরিবর্তিত হয়ে আসছি, টেকনিক্যালি দিক থেকে আমরা চেঞ্জ হয়ে যাচ্ছি, সেখানে সত্যিই চিঠির গুরুত্ব কমে যাচ্ছে। এবং আপনার কবিতা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনি একদম আমাদের পারিপার্শ্বিক যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে, যেগুলো আমরা ভুলতে বসেছি, সেগুলোকেই ধরে আনার চেষ্টা করেছেন। আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আছে যে কবিরা ভীষণ ভাবুক হয়, তো আপনিও কি সেই ভাবুক স্বভাবের? এবং যদি ভাবুক স্বভাবের হন, তাহলে সেখান থেকেই কি আমাদের এত সুন্দর সুন্দর কবিতাগুলো উপহার পাচ্ছে? ভাবুক বলতে আমি প্রচণ্ডভাবে ভাবুক, মানে মানে আমি খুব অ্যাডমিট করছি এটা। হ্যাঁ, দেখুন আমার সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমার 7 বছর বয়স ছিল যখন আমার বাবা মারা গেছে। তো সেই থেকে প্রচণ্ড লাইফে খুব স্ট্রাগল চলেছে।
খেলাধুলা করতে চাইতাম, করতে পারিনি। তারপর খুব ছোটবেলা থেকে মানে পড়াশোনাটা কমপ্লিট করেই চলে এলাম কাজে, চাকরি করতে আরম্ভ করলাম। মানে এখনো আজ পর্যন্ত সেই সেই ইয়েটা আছে, মানে যখনই আমি কোনো বাবা ছেলেকে দেখি একটা মানে কোনো রকম একটা মোমেন্ট শেয়ার করছে, আমার কিন্তু চোখে জল চলে আসে। মানে আমি সেই ভাবনা থেকে এখনো কিন্তু বেরোতে পারিনি। যে কোনো একটা দয়নীয় পরিস্থিতি বলতে হয়, একটা দয়নীয় পরিস্থিতি দেখলেই আমার একটু ইয়ে হয়ে যায়। এবং মানে আমার সব থেকে মানে বসে বসে বাড়িতে বসে আছি, সিনেমা দেখছি, একদম খুব ভালো, হঠাৎ একটা এমন সিন চলে এলো, আমি আমার জল মানে চোখের জলটা প্রচন্ড সস্তা মনে হয়, ফট করে চলে আসে কোনো, এবং আমি সেটা আটকাই না। अगर आपको रोना आता है तो रोइए, आप कभी भी उसको होल्ड बैक मत कीजिए, ये बहुत ज़रूरी है। आप अंदर रखोगे तो कुछ वो दूसरी तरीके से निकलेगा। उस भावना को आप कितने भावुक हो, या आप जो भी स्वभाव है आपका, वो स्वभाव आपके हर काम में आता है। कुछ भी करिए आप, वो स्वभाव हमेशा आपके साथ रहता है, बिकॉज इट इज इनबिल्ट, आप उससे अलग नहीं हो। तो भावुकता, मैं जितना भावुक हूँ, मेरा भी स्वभाव मेरी कविता में, मेरी बातचीत में, मेरे काम करने में, हर एक चीज़ में वो ऑब्वियस है। ऐसा नहीं है कि इसकी वजह से मैंने कविता लिखनी शुरू की, इट्स नॉट लाइक दैट। मैंने आपको बताया पहले, मतलब ये কবিতা জিনিসটা আমাকে প্রচন্ড ফ্যাসিনেট করতো, মানে আমার খুব ভালো লাগতো, সেই জন্য কবিতা শুনতে শুনতে মানে ওই বলতে বলতে লেখা। বেসিক্যালি স্বভাব যদি বলেন তাহলে প্রচণ্ড ভাবুক, আমি আপনাকে পরিষ্কার বললামই, আর কি বলবো এই ব্যাপারে। হ্যাঁ, মানে একদমই তাই, যে কবিরা ভাবুক হন, সেই ভাবনার অধিকারী হন বলেই কিন্তু তাদের কলম থেকে এত ভালো ভালো কবিতা বের হতে পারে। সেটা আজকে প্রমাণিত হয়ে গেল কবির সাথে কথা বলে। কবিরা ভাবুক হন, এবং আশিস বাবু স্ট্রাগলার থেকে একেবারে কবি, আমরা এই রকম ভিআইপিদের নিয়েই কিন্তু আসছি যারা সত্যিকারের লেখেন, ভাবেন। लोग न जाने प्यार से क्यों ऐसे गुस्साते हैं, लोग न जाने प्यार से क्यों ऐसे गुस्साते हैं, इससे पवित्र कोई रिश्ता नहीं, फिर भी क्यों यूं घबराते हैं। लोग न जाने प्यार से क्यों ऐसे गुस्साते हैं। माँ भी तो प्यार ही करती है, उस प्यार में वो मर मिटती है। माँ भी तो प्यार ही करती है, उस प्यार में वो मर मिटती है। पिता ज़रा सा सख्त हो चाहे, पर प्यार में खुद लुट जाते हैं। लोग न जाने प्यार से क्यों ऐसे गुस्साते हैं। बहन की हर पल रक्षा करके भाई प्यार जताते हैं, और भाई को हर मुश्किल से बचाकर बहनें प्यार दिखाती है। दोस्ती की अब क्या कहें, दोस्ती के ऊपर 3-4 कविता मैंने लिखी है, और दोस्ती एक ऐसा सब्जेक्ट है जिसके मैं आई कैन गो ऑन स्पीकिंग नेवर एंडिंग। तो उसको अभी मतलब प्यार तो होता ही है आपस में, दोस्तों में, तो उसका भी मैंने इसमें जिक्र करने की कोशिश की कि दोस्ती की अब क्या कहें, ये प्यार बड़ा अनोखा है, रिश्तों नातों से बहुत परे, जीवन का लेखा जोखा है। दो अनजाने प्यार में हो जब, वेरी इंपॉर्टेंट है फॉर द यंग जनरेशन, दो अनजाने प्यार में हो जब, कस्में और रस्में निभाते हैं। दो अनजाने प्यार में हो जब, कस्में और रस्में निभाते हैं,
फिर जाने क्यों ये जग वाले प्यार को जुर्म बताते हैं, लोग न जाने प्यार से क्यों ऐसे गुस्साते हैं। কবির কবিতা শুনে আমার রবি ঠাকুরের কিছু লাইন মনে পড়ে গেল। রবি ঠাকুর লিখছেন, আমি নিশিদিন তোমায় ভালোবাসি আছি, তুমি অবসর মতো বাসিও। আমি নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে হয় তুমি আসিও। আমি তোমা লাগিয়া রব চির বিরহ জাগিয়া, তোমার যখন মনে হয় তুমি আসিও। মানে প্রেম বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই বোধহয় কোথাও বন্ধুত্ব, কোথাও পরিবার, কোথাও দাদা, কোথাও বোন, সবাইকে নিয়ে চলে আসে। শুধুমাত্র তো ভালোবাসা একটা বন্ধনের মধ্যেই আবদ্ধ নেই, কখনোই না। হ্যাঁ, আর সেই সব ক্ষেত্রে দেখা যায় যে আমরা বারবার ভালোবাসার যে সম্পর্কগুলো সেখানে ধর্ম আনি, সেখানে বিভিন্ন মানুষের মতামত আনি, কিন্তু প্রেমের ইটসেলফ যে একটা সৌন্দর্য রয়েছে সেটাই বোধহয় কোথাও আমরা ভুলে যাই। আমি আপনাকে একটা ছোট্ট একটা কথা বলছি। মানে আমি খুব সাহিত্য নিয়ে খুব পড়াশোনা করিনি, কবিদের বিভিন্ন বই কিছু পড়েছি হয়তো। এখন তো ইউটিউব এত কিছু হয়ে গেছে যার জন্য কন্টিনিউয়াস ওটাই চলতে থাকে। আমরা যে রেগুলার হিন্দিটা বলি না, মানে মানে কেউ একজন যদি আমায় বলতে পারে যে উর্দু ছাড়াও হিন্দি বলে বা হিন্দি ছাড়াও উর্দু বলে, আমি মেনে নেব তাকে। অসম্ভব। কমনলি मैं वहाँ जा रहा हूँ, এই যে मैं वहाँ जा रहा हूँ এই 5টা শব্দ বললাম, কিন্তু হয়তো দেখা গেল এর মধ্যে দুখানা উর্দু আছে যেটা আমি অ্যাকচুয়ালি জানি না। আচ্ছা, জাস্ট বিকজ আমি রেগুলারলি ওটা বলছি আমি ভাবছি এটা হিন্দি, অ্যাকচুয়ালি তা নয়। তো হিন্দি আর উর্দু ইটস লাইক ইটস আ হোয়াট ইউ কল, মানে চলতি ভাষায় ওটা একটা মিক্সচার, যেটাকে যারা যারা বেসিক্যালি উর্দু বলে, মানে উর্দুতে কথাবার্তা বলে, তারা বলে আমরা পুরোটাই উর্দু বলছি। আমরা যারা হিন্দিতে কথা বলি আমরা বলি আমরা হিন্দি বলছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। হ্যাঁ, এইটা, এবং এটা আমি অনেকের কাছ থেকে মানে এটা জেনেছি, অনেক কবিদের কাছ থেকে জেনেছি। আর শায়রির ক্ষেত্রে হিন্দি আর উর্দু তো একেবারে বিশ্বজনীন। হ্যাঁ, না মানে মানে আমি আপনার যেমনি বললাম না, মানে আমি যে কবিতাগুলো আমি বেসিক্যালি বলি কি যে আমি হিন্দি কবিতা লিখি, বাট অ্যাকচুয়ালি অজান্তে আমি কতগুলো যে উর্দুর শব্দ এর মধ্যে উচ্চারণ করছি বা লিখছি আমি নিজেই হয়তো জানি না। তো এই একটা সবসময় ব্যাপার থাকে। সেকেন্ড হচ্ছে বাংলা গান, বাংলা সিনেমা, আবৃত্তি, কবিতা, একদম ছোটবেলা থেকে আমার মানে একটা বাংলা এনভায়রনমেন্টে আমার বড় হওয়া। তো কখনোই এই জিনিসটা হয়নি যে আমি বাংলা থেকে কিন্তু আলাদা, তা নয়। কিন্তু বাংলা প্রচুর বাংলা গান শুনেছি, মানে ভানুদার ওই গানটা খুব ভালো লাগে আমার, পুতুল নেবে গো পুতুল। ওহ, দারুণ গান, মানে অবিশ্বাস্যকর। মানে আমি যখনই চলবে আমি দাঁড়িয়ে শুনতে পারি পুরো গানটা। তারপরে মান্না দে কফি হাউসের সেই আড্ডাটা, সে তো মানে বিশ্বসেরা, কোনো কথা নেই। কিন্তু মান্নাদার প্রচুর এরকম গান আছে যেটা হয়তো লোকে সচরাচর শোনে না। সবাই তো সুখী হতে চায়, তবে কেউ সুখী হয় কেউ হয় না। এই গানটা পুরো শুনলে পরে চোখে জল এমনিই চলে আসবে, মানে যদি কেউ সেরকমভাবে শোনে। তো এরকম মানে আমার টোটাল কালচারটা এরকম, মানে ওই সময় বন্ধুরাও শুনতে ভালো লাগতো। তো আমি হয়তো এতটা বাংলা গান হয়তো আমি হয়তো আমাদের কাছে কালেকশন ছিল না, তো কোনো বন্ধুর কাছে ছিল, তার থেকে ক্যাসেট নিয়ে এসে টেপে বাজানো। এখন নচিকেতাকেও শুনি, বৃদ্ধাশ্রম মারাত্মক গান করেছে একখানা, মানে নচিদা হ্যাটস অফ টু ইউ, মানে এত সুন্দর গানটা করেছে কি বলবো। তো সব মিলিয়ে আর কি। এবং ভাষা একটা এমন জিনিস যে আপনি কখন কোথা থেকে কি পেয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না, মানে ভাবেননি হয়তো।
এমন একটা শব্দ চলে এলো আপনার কাছে, পুরো চিন্তা ভাবনাটা পুরো চেঞ্জ হয়ে গেল। সেরকমই আমরাও ভাবিনি যে আমরা এরকম একজন হিন্দি কবিকে নিয়ে বসবো যার কাছ থেকে এত ভালো বাংলা শুনবো। এই প্রসঙ্গে আপনি যখন গানের কথা বললেন, গান শুনতে শুনতে আপনি বড় হয়েছেন এবং এখনো বাংলা গান শুনছেন, তাহলে কি পরবর্তী ক্ষেত্রে এরকম হঠাৎ করে আপনার কাছে সুযোগ এলো যে গীতিকার হিসেবে আপনি হয়তো আপনার লেখা গানই আমরা শুনলাম, যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতেই পারি যে গুলজার, যার লেখা, যার সুর, সব কিছুই আমরা শুনছি এবং বিমোহিত হই, তাহলে কি এরকম সুযোগ এলে আপনি কি করবেন? দেখুন, আমি একটা জিনিস এখানে খুব পরিষ্কার মেনশন করতে চাই, কি আমি লেখাটা কিন্তু পুরোপুরি আমার শখের জিনিস, মানে এটা তো প্রচণ্ড প্রাইভেট ছিল, এ শুধুমাত্র আমার ওয়াইফ আর আমার ছেলের দৌলতে এটা পাবলিক হয়েছে, আদারওয়াইজ হয়তো কোনোদিন আমি বলতেই পারতাম না হয়তো। তো গান লেখাটা না প্রচণ্ডভাবে কিছু কিছু জিনিস প্যারামিটার্স মেনে গান লিখতে হয়। মিউজিক ডিরেক্টর থাকবে, ওর একটা মানে সীমাবদ্ধতা আছে, ডিরেক্টর, সিচুয়েশন, লোকেশন, বিভিন্ন জিনিস আছে। আমি কিন্তু স্বাধীন, আমি যা চাই আমি তাই লিখতে পারি। এবং এইটা নয় যে আমি কোনোদিন মানে আমি আপনাকে বলছি যে আমি লিখবো না, তা নয়। ঠিক আছে, এখন পর্যন্ত এই যতটা পথ অবলম্বন করেছি সেটা খুব ভালো লাগছে, খুবই নিজেকে মানে খুব একটা কি বলবো, ওটা মনটাকে খুব খুশি করে তোলে। এবং যদি ভবিষ্যতে সেই সুযোগটা পাই, দেখা যাক, এক্সপ্লোর করা যাবে, যতটা পারবো হয়তো করব, হয়তো কিরমভাবে কি হয় না হয় কে জানে, ভবিষ্যৎ কি ধরে আছে আপনার দিকে। তাহলে এখানেই তাহলে জিজ্ঞাসা করি, আপনি তো অলরেডি বলেই দিলেন যে পরিবারকে আপনি ভীষণভাবে পাশে পেয়েছেন, আপনার পরিবার কিভাবে সাহায্য করেছে আপনার এই কবিতা লেখার অনুপ্রেরণায়? পরিবার সাহায্য করেছে, মানে শুধু কবিতা লেখায় বা শুধু কবিতার ব্যাপারটা আমি বলবো না। আমি তো আগে মেনশন করেছি, খুব ছোটবেলায় বাবা চলে যেতে আমার বাবাকে হারিয়ে ফেলেছি। তো ওই ছোট থেকে বড় হওয়াটাই বিরাট বড় একটা পরিবারের অবদান আছে তাতে। আই মিন দ্য এন্টায়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, বিয়ে, ছেলে হওয়া, এগুলো তো পরের কথা। তো মানে আমি প্রথম থেকেই পরিবার প্রচণ্ড সাপোর্টিভ, পড়াশোনা বা ছোটবেলা থেকেই মানে যখন যা চেয়েছি, কাকা জ্যাঠা সবার কাছ থেকে খুব ভালো, মা খুব ভালো আমাকে গাইড করেছে। এবং অ্যাকচুয়ালি সত্যি বলতে ওনাদের যে অ্যাকচুয়াল যে গাইডেন্সটা, কথা বলছিলাম না যে স্ট্রাগল করতে হয়েছে, ওনার যে অ্যাকচুয়াল গাইডেন্স, ওনাদের যে অ্যাকচুয়াল কথা, সেই গাইডেন্সটা, সেই স্ট্রাগলটা কিন্তু এখনও চলছে। সেটা হচ্ছে আমার সব থেকে বড় যে কথাটা, যে তুমি ফেমাস হও চাই না হও, তুমি মানে কি হতে পারলে সেটা কিন্তু বড় কথা নয়। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তুমি একটা ভালো মানুষ হতে পারলে কি না, ওটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি যখন রাস্তায় বেরোবো, আমাকে কবি হিসেবে কেউ চিনুক আর না চিনুক, আমি একটা ভালো মানুষ হিসেবে চিনলে, আমার সঙ্গে দুটো ভালো কথা বলতে এলে, আমি কিন্তু তাতে অনেক বেশি খুশি। হ্যাঁ, মানে একেবারে ছোটবেলাতেই আমাদের পরিবারে যেরকম শেখানো হয় যে তুমি আর কিছু হও চাই না হও, ভালো মানুষ একজন হতে হবে, এবং তোমার ব্যবহার থেকে শুরু করে মানুষের প্রতি তোমার শ্রদ্ধা, ভালোবাসা, এই সব কিছুকে ঘিরেই কিন্তু আমাদের বড় হয়ে ওঠা, যেটা বারবার আশিস বাবুর কথাতেই উঠে এলো। এবং কবিরা ভাবুক হন, আমরা এর আগেই বলেছি, এবং সেই ভাবনা থেকেই সৃষ্টিশীলভাবে আমাদের চারপাশ থেকে তারা ইনগ্রিডিয়েন্ট নিয়ে কি কি যে সৃষ্টি করতে পারেন সেটা কিন্তু আমরা জানি না। এবং আমরা একের পর এক খুব সুন্দর সুন্দর কবিতা কবির শুনেছি। এবং যে কথা থেকেই আপনাদেরকে বলছিলাম যে একেবারে ভিআইপি, ভেরি ইগনোর পার্সন থেকেই কিন্তু ওনারা আমাদের চোখে একেবারে অনন্য, এবং শুধু আপনাদের জন্য, আপনাদের মন ভালো করার জন্যই কিন্তু এই রকম ব্যতিক্রমী মানুষদেরকে আমরা নিয়ে আসি, যাতে আপনারা ভালো থাকেন। এবং তাই তো আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে শুধু আপনার জন্য।
থেকেই আপনি বিভিন্ন মানুষের কবিতা পড়েছেন, কবিতা শুনেছেন, কবিতা লেখার জন্য ইন্সপায়ার করেছেন, এরকম কবির কিছু নাম বলুন যাদের কবিতা পড়ে আপনার মনে হয়েছে যে আমিও লিখি। আমি যে আপনাকে দুটো লাইন ওই পুষ্পকি অভিলাষা যেটা শোনালাম, উনি যেরকম, কবির নাম হচ্ছে মাখনলাল চতুর্বেদী। তো খুব একটা ওনার কাজ আমি পড়েছি বলে আমার মনে হয় না। গুলজার সাহেব, শায়ের লুধিয়ানভি মানে গান শুনেছি। তারপরে আমাদের জাভেদ আখতার সাহেব, সব থেকে লেটেস্ট এখন কুমার বিশ্বাস, উনি তো হিন্দিতে ফাটাফাটি কবিতা করছেন। রাহাত ইন্দৌরি, মানে কোনো কেউ ব্যতিক্রম নয় যে আমি, আমার খুব ভালো লাগে হচ্ছে গুলজার সাহেবের ওই দু লাইনারগুলো, মানে মারাত্মক। উনি যে দুটো লাইনে যে কি মারাত্মক লিখে ফেলেন, মানে আমার কাছে হয়তো 100খানা ওরকম কালেকশন আছে, মাঝে মাঝে পড়তে থাকি। আর যতবারই পড়বেন ওটা ওগুলো কিন্তু পুরনো হয় না, বারবার কিন্তু আপনাকে রিলেট করতে পারবেন। তো উনি একজন প্রচণ্ড বিরাট বড় ইনফ্লুয়েন্সার। সলিম খান সাহেব, সলিম জাভেদ জুটি ছিল, তারপরে ভেঙে সলিম খান, সালমান খানের বাবা। উনি একবার একটা শোয়ে বোধহয় বলেছিলেন যে आंसू निकल आए तो खुद पहुँच लेना, आंसू निकल आए तो खुद पहुँच लेना, लोग पहुँचने आएंगे तो सौदा करेंगे। মানে এই দুটো লাইন যে ইম্প্যাক্টটা কত বড়, মানে আমি হয়তো 1-1.5 ঘন্টা ওটা নিয়ে ওই লাইনগুলোই ঘুরছে মাথায়, মানে হ্যাঁ কত বড় ইম্প্যাক্ট। তো আমি যে কথা বললাম না, যে এটা একটা এমন মাধ্যম যেটাতে খুব অল্প কথায় খুব বিরাট কথা বলা যায়। এবং ভেরি ইম্পর্টেন্ট, আপনি আপনার মতো করে বলছেন, আমি আমার মতো করে বলছি, মূল কথাটার কিন্তু গুরুত্বটা কিন্তু কমছে না, সেই গুরুত্বটা কিন্তু একই থেকে যাচ্ছে। তো আপনি আপনার মতো করে বলতে পারছেন, আমি আমার মতো করে বলতে পারছি। তো এরা সব ব্যাপক মানে পড়াশোনা করেছেন, এরা সাহিত্য নিয়ে অনেক পড়াশোনা করেছেন, তারপরে এদের এই পজিশনে পৌঁছেছেন। আমি তাদের কাছেও নেই। তো আমাদের আশা আর আমাদের দর্শকদের ভালোবাসায় আপনি কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে পারবেন, এটাই আমরা আশা করতে পারি। আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনি কবিতা আপলোড করছেন প্রতিনিয়ত। এখানে কি ছেলে, মানে টেকনিক্যাল দিক থেকে কি ছেলে আপনাকে হেল্প করে? ইউটিউব চ্যানেল রয়েছে না, ইউটিউব চ্যানেলটা পুরোপুরি ছেলের চ্যানেল বলতে পারেন। তো ও এরমভাবেই আমাকে হেল্প করেছে আর কি। আমি তো আপনাকে যেরকম বললাম, আমি নিজের জন্য লিখলাম, ডায়েরির মধ্যে বই ফাইলের মধ্যে ঢুকে গেল, ব্যাস। এবার সেই আবার হয়তো কোনো সময় এত পড়বো কোনো কিছু। তো মাঝে মাঝে আমার ওয়াইফ পড়তো, ওগুলো অ্যাপ্রিসিয়েট করতো, মাঝে মাঝে কিছু একটা খারাপ লাগলে ওগুলো আবার বলতো যে এখানটা একটু ঠিক মনে হচ্ছে না, ওগুলো আবার কারেকশন করতাম। ছেলে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি জানতো না, একেবারে জানতো না। তো হঠাৎ ও যখন জানতে পারে যে বাবা এরকম কবিতা লিখছে, না তোমার ফাইলটা আমায় দাও, তো ছেলের জেদের আগে তো কিছু করা যাবে না। তো ফাইলটা নিল, সব পড়লো, যতগুলো মানে লেখা ছিল সব পড়লো, পড়ে টোড়ে তারপরে পাপা আপ রেকর্ড করকে দো, ইউটিউব চ্যানেল বানানা है। তো এখন তো এগুলো খুব সুবিধা হয়ে গেছে, আগের দিনে তো এগুলো ছিল না। আর টেকনিক্যালি বলতে আমি একটু নিজেকে মনে করি যে না, একটু টেকনিক্যালি চ্যালেঞ্জড, চ্যালেঞ্জ মানে বলা যেতে পারে চ্যালেঞ্জ। তো ও বললো, আমি ওকে বললাম যে এইগুলো সব ঝামেলার ব্যাপার, কেন এসবে যেতে চাইছিস, আর মানে এগুলো কেন পাবলিক করতে চাইছিস, মানে লেট ইট বি উইথ মি। এখন যখন পাবলিক হয়ে গেছে, তাহলে তো আমরা আশা করতে পারি এবার দু মলাটের মধ্যে একেবারে বইয়ের মতো করে প্রকাশ করবেন। দেখুন, আমি যেরকম বললাম যে ওই রেকর্ড করে, কবিতা রেকর্ড করে ওকে দিয়ে দেয়া, ও ওর নিজের বন্ধুদের সঙ্গে মিলে চ্যানেলের জন্য ওই ভিডিও বানিয়ে ওগুলোকে আপলোড করা, এভরিথিং সব কিছু আমার ছেলেই করে। আর এবার বইয়ের কথা হচ্ছে যে আমার ওয়াইফ প্রচণ্ডভাবে আগ্রহী যে এবার একটা বই প্রকাশ করতেই হবে। হয়তো অতদিনে ও হয়তো প্রকাশক খুঁজে ফেলেছে, হয়তো আমাকে কিছু বলেনি এখনো, মানে ও ভেতরে চলছে। ওর সব থেকে বড় ইউএসপি হচ্ছে ও নিজের অফিস
অফিসের কাজের সঙ্গে সঙ্গে মাল্টিটাস্কিং যেটা বলে, আমি নিজের চোখে 20 বছর ধরে দেখছি, মানে মাল্টিটাস্কিং টু দি মানে অপটিমাম। ওরে বাপরে বাপ, ও কি না করতে পারে, মেয়েরাই মানে করতে একদম পারে। মা দুর্গা 10 হাতে, ওরে বাবা, এক সময় একই সঙ্গে 10 হাত চলে আর কি, ওরকম ওরকম চিন্তা ভাবনা ওরকম চলে, হাতও ওরকম চলে। ঠিক। তো ও হয়তো অতদিনে খুঁজে ফেলেছে হয়তো, মানে জাস্ট আমার গ্রিন সিগন্যালের অপেক্ষা, আমি বলবো আর ও দেবে, এই রকম আর কি পরিস্থিতিতে রয়েছি। আমরাও একেবারে গ্রিন সিগন্যালের অপেক্ষাতেই রয়েছি যে আপনার বই প্রকাশ হবে। তাহলে বই প্রকাশের আগে কিছু কবিতা আমরা একটু শুনে নিই। তো আমি হঠাৎ একদিন ওই রাত্রিবেলা ঘুম পাচ্ছিল না, তো বসে বসে মানে ঘুম না পেলে ওই সেই মনের মধ্যে একটা আনছান আনছান করছে, কি করব। তো নিজের কাগজ আর পেন নিয়ে বসে পড়লাম, যে কিছু লিখতে চাইলাম আর কি। তো যে লেখাটা বেরোলো আমি সেই লেখাটাই আপনাদেরকে শোনাচ্ছি। এ রাত তুম না होती तो क्या होता, ए रात तुम ना होती तो क्या होता, जिनके घरों के चूल्हे चोरियों से चलते हैं, जिनके घरों के चूल्हे चोरियों से जलते हैं, और जो सुकून से सो जाने को तुझे तकते हैं, उनका क्या होता। ए रात तुम ना होती तो क्या होता, तुम ना होती तो चांद इतना खूबसूरत है किसने देखा होता, तुम ना होती तो चांद इतना खूबसूरत है किसने देखा होता, तुम ना होती तो ये सितारों का मजमा बिल्कुल फीका होता, ए रात तुम ना होती तो क्या होता, तुम ना होती तो रोशनी की कोई हैसियत ना होती, तुम ना होती तो रोशनी की कोई हैसियत ना होती, तुम ना होती तो चिराग की कोई अहमियत ना होती, ए रात तुम ना होती तो क्या होता, तुम ना होती तो चांद और चांदनी के रिश्ते ना होते, तुम ना होती तो चांद और चांदनी के रिश्ते ना होते, अंधेरी गलियों में पनपते रिश्तों के किस्से ना होते, अंधेरी गलियों में पनपते रिश्तों के किस्से ना होते, ए रात तुम ना होती तो क्या होता, तुम ना होती तो सूरज थका हारा सुकून कैसे पाता, तुम ना होती तो सूरज थका हारा सुकून कैसे पाता, और एक दिन भर के आराम के बाद एक चोर काम पर कैसे जाता, ए रात तुम ना होती तो क्या होता। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি। এই ছিল আমাদের অনুষ্ঠান শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। এই রকম ব্যতিক্রমী মানুষদেরকে নিয়ে আসি যারা আপনাদের মন ভালো রাখবে। এবং আশিসবাবু, আশিস টিকরেওয়াল আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কলমের ধার এইভাবেই যেন আরও বাড়তে থাকে, আরও অনেক ভালো ভালো কবিতা আপনার কাছ থেকে পাই, সেই শুভেচ্ছাই রইল আমাদের গোটা টিমের তরফ থেকে। যেতে যেতে কিছু কবিতা শুনেই আমরা অনুষ্ঠান শেষ করব। আর দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি আপনাদের সবাইকে প্রচণ্ড ধন্যবাদ জানাই যে আপনারা টাইম বার করলেন, আমাকে মানে এতটাই ইম্পর্টেন্ট ফিল করালেন আজকে। এবং আমার সকল দর্শকদের জানিয়ে রাখি যে আমার এক চ্যানেলটাকে আপনারা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে মেরি শাহি মেরে সব। মূলত আমি হিন্দি কবিতাই লিখি এবং সেটাই আপনি ওখানে পাবেন। और इस पूरे सेशन को एंड करने के लिए मैं हमारे बड़े शायर शाहिर साहब का, शाहिर लुधियानवी साहब की 4 लाइनें बोलना चाहूँगा कि उनका एक मशहूर शेर है कि कल और आएंगे नगमों की खिलती कलियाँ चुनने वाले, कल और आएंगे नगमों की खिलती कलियाँ चुनने वाले, मुझसे बेहतर कहने वाले, तुमसे बेहतर सुनने वाले। नमस्कार। धन्यवाद।